আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার থেকে, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আজকের চ্যাপ্টারের নাম হলো অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস, অর্থাৎ হলো আমরা আগে থেকে জানি প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাবে। তো এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব মূল বই থেকে। এখানে আমার পরিচয় দেওয়া আছে, আমি মোহাম্মদ মহসিন মিয়াজি, লেকচারার অফ অ্যাকাউন্টিং, আলহাজনুর মিয়া ইউনিভার্সিটি কলেজ, 14 কুমিল্লা। তো এই চ্যাপ্টার থেকে আমরা আসলে কি কি শিখবো, আমরা এই চ্যাপ্টারটা এগুলো আমরা পড়লে বা স্টাডি করলে আমরা কি কি শিখতে পারবো। এক্সপ্লেইন হাউ কোম্পানিজ রিকগনাইজ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ আমরা কোম্পানি কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবলকে রিকগনিশন করে বা চিহ্নিত করে তা আমরা ব্যাখ্যা করতে পারবো। ডিসক্রাইবস হাউ কোম্পানি ভ্যালু অফ অ্যাকাউন্টস রিসিভেবল রেকর্ড অ্যান্ড ডিসপোজিশন, অ্যাকাউন্ট রিসিভেবল যে কতটুকু রেকর্ড করব, কি করব, এগুলো আমরা সাধারণত এখান থেকে শিখতে পারবো। এক্সপ্লেইন হাউ কোম্পানিজ ডিটারমাইন অ্যালাউন্স ফর ব্যাড ডেটস, এই চ্যাপ্টারটা পড়লে আমরা যে অনাদায়ী দেনা, অনাদায়ী দেনা সঞ্চিতি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত শিখতে পারবো। ডেসক্রাইব দ্য স্টেটমেন্ট অফ প্রেজেন্টেশন অফ অ্যানালাইসিস অফ অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলা কিভাবে আসলে অ্যানালাইসিস করে অ্যাকাউন্ট রিসিভেবলকে কিভাবে, তো এগুলো আমরা বর্ণনা করতে শিখবো। তো এখানে একটা যেমন পার্সেন্টেজ দেওয়া আছে একটা কোম্পানির, যেমন ফোর্ড মোটরস কোম্পানির কাছে অ্যাকাউন্ট রিসিভেবল আছে 43.2%, জেনারেল ইলেকট্রিকের কাছে আছে এত এবং 41.5%, অ্যান্ড মাইনস্টেরিয়া মাইনিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির 12.7, এবং এরকম টোটাল 5টা কোম্পানির পার্সেন্টেজ দেওয়া আছে। তো এরকম পার্সেন্টেজ আকারে হয়তো আমাদের প্রকাশ করা লাগতে পারে। রিকগনিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে আমরা কখন এটাকে চিহ্নিত করব। সার্ভিস অর্গানাইজেশন রেকর্ডস সার্ভিস অর্গানাইজেশন রেকর্ডস এ রিসিভেবল হোয়েন ইট পারফর্ম সার্ভিস অন অ্যাকাউন্ট, যেগুলা সেবাদাতা প্রতিষ্ঠান আছে এগুলো সাধারণত বাকিতে বিক্রয় করলে বা বাকিতে সেবা দিলেই তারা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে রেকর্ড করে ফেলেন। মার্চেন্ডাইজার বলতে বোঝায় যে সকল প্রতিষ্ঠান শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয় করে থাকে তাদেরকে মার্চেন্ডাইজার কখন অ্যাকাউন্ট রিসিভেবল রেকর্ড করে। মার্চেন্ডাইজ রেকর্ড অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাট পয়েন্ট অফ সেল অফ মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট, অর্থাৎ যদি মজুদ পণ্য তো তার যেই গোডাউন আছে বা তার সেলস সেন্টার আছে ওখান থেকে বাকিতে বিক্রয় করা মাত্রই বা নগদে বিক্রয় করা মাত্রই তারা বাকিতে বিক্রয় করলেই অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে চিহ্নিত করেন। কোম্পানিজ রিপোর্টস অ্যাকাউন্ট রিসিভেবল ফর এমপ্লয়িজ সেপারেটলি ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানি কি করে অ্যাকাউন্ট রিসিভেবল ফ্রম এমপ্লয়িজের কাছ থেকে সেপারেটলি ইন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোম্পানিগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকাউন্ট রিসিভেবলটা রিপোর্ট করে থাকে। এখন আসি আমরা একটা ইলাস্ট্রেশন বা একটা উদাহরণের মতো এখানে আছে, দেখো বলা আছে এজিউম দ্যাট যে জর্দাস কোম্পানি অন জুলাই 1, 2020 সেলস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট ফলো কোম্পানি 1000, এখানে একটা কোম্পানি জুলাইয়ের 1 তারিখে মজুদ পণ্য সেল করছে অন অ্যাকাউন্ট বলতে বাকি বোঝানো হচ্ছে, অন অ্যাকাউন্ট টু ফলো কোম্পানি, বিক্রি করছে কার কাছে, ফলো কোম্পানির কাছে। এখানে বিক্রেতা হলো জর্ডাস কোম্পানি আর ক্রেতা হলো ফলো কোম্পানি। তো 1000 টাকার সেল করছে বাকিতে অন অ্যাকাউন্ট বলা আছে। টার্মস আছে 210 নেট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে ওই ফলো কোম্পানি 2% বার্তা পাবে, অথবা 30 দিনের N30 বলতে নেট 30 বোঝায়, নেট 30 মানে 30 দিনের মধ্যে তাকে টাকা দিতে হবে। অন জুলাই 5 ফলো রিটার্নস মার্চেন্ডাইজ উইথ সেলস প্রাইস 100, এবং 1 তারিখ যেহেতু সে মাল ক্রয় করছে, 5 তারিখ $100 জর্ডাস কোম্পানিকে মাল ফেরত দিয়ে দিছে, অর্থাৎ মাল বিক্রয় করছে প্রথমে জর্ডাস কোম্পানি $1000, তারপর 5 তারিখে আবার $100 মাল ফেরত দিয়ে দিয়েছে। প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দিস ট্রানজাকশন, অর্থাৎ জাবেদা করতে হবে আর কি আমাদের। তাহলে আমাদের প্রথমে জুলাইয়ের 1 তারিখ যে বিক্রয় করছে ওটার জাবেদা আমাদের দিতে হবে। তো জাবেদা যেহেতু দেনাদার, অ্যাকাউন্ট রিসিভেবল হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট, সেলস একটা রেভিনিউ বৃদ্ধি পেলে ক্রেডিট হয় $1000, আর এখানে $5, এখানে দুইটা মেথড আছে,
কিন্তু এই জায়গায় আমরা নর্মাল পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কনসিডার করে আমরা জাবেদা শিখতেছি। তো যে $100 রিটার্ন দিয়েছে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট, আর আমরা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিব। তাহলে আমরা মাল বিক্রয় করা জাবেদা হলো নর্মাল পিরিয়ডিক সিস্টেমে জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট 1000। আর 5 তারিখে যেহেতু মাল ফেরত দিয়ে দিয়েছে তাই বিক্রয় ফেরত ডেবিট হবে। বিক্রয় যেহেতু ক্রেডিট, বিক্রয় ফেরত হয় ডেবিট, $100 ডেবিট। আর অ্যাকাউন্ট রিসিভেবল আমরা আগে ডেবিট করেছিলাম 1000, এখন মাল ফেরত দেওয়ার ফলে আমরা ক্রেডিট করে কমিয়ে দিই। তো এটা হলো নর্মাল সেলস এবং হলো সেলস রিটার্নের জাবেদার উদাহরণ। এবার যাচ্ছি আমরা আরেকটা ইলাস্ট্রেশনে যাচ্ছি। অন July 1, জর্ডাসি কোম্পানি রিসিভ পেমেন্ট অফ ফলো কোম্পানি ব্যালেন্স ডিউ। অর্থাৎ $1000 বিক্রি করছিলাম আমরা একটু আগে, 11 তারিখে আমরা জর্ডাসি কোম্পানি তাদের যে ডিউ আছে ওই ডিউ টাকা রিসিভ করছে। তাহলে পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে আগে আমাদের হিসাব করতে হবে যে আসলে ওই টার্মস এন্ড কন্ডিশন গুলা ঠিক আছে কিনা। যেমন একটু আগে আমরা বলছিলাম দেখো 210 নেট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 2% বার্তা পাবো। তাহলে আমরা দেখি আগে 1 তারিখে যেহেতু বিক্রি করছি 11 তারিখে টাকা দিয়ে দিছে, তার মানে আমার 10 দিনের মধ্যে সে টাকা দিছে, অর্থাৎ সে বার্তা পাবে। তাহলে $1000 বিক্রি করছিলাম, তো $100 অলরেডি আমরা ফেরত দিয়ে দিচ্ছি, তাহলে আর টাকা থাকে 900। তাহলে $900 সে 2% বার্তা পাবে, 2% বার্তা পাবে। তাহলে ক্যাশ রিসিভ করবে, ক্যাশ রিসিভ করলে ক্যাশ ডেবিট আর সেলস ডিসকাউন্ট হবে $900, 2% $18। তাহলে $900 থেকে $18 বার্তা বাদ দিলে, $18 বার্তা বাদ দিলে, $900 থেকে $18 বার্তা বাদ দিলে $882 হয়। তাহলে $882 নগদে পাবে। সেলস ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে 900। তো আমরা এইভাবে সেলস ডিসকাউন্ট সাধারণত ডেবিট হয় আর পার্সেল ডিসকাউন্ট ক্রেডিট হয়। তাহলে $1000 বিক্রি করছিলাম আমরা, $100 রিটার্ন দিয়ে দিছি আর $900 যেহেতু 10 দিনের মধ্যে দিয়ে দিছি, তাহলে $900 2% $18 বার্তা অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 900 ক্রেডিট করবো, ভাড়াটা টাকা বাদ দিয়ে বাকি টাকা নগদে দিয়ে দিবে $882। তো এই হলো পেমেন্ট রিসিভ করার একটা ইলাস্ট্রেশন। এখানে আরো কিছু কথা আছে, এগুলো তোমরা পড়ে নিও। এখানে দেখো আরেকটা ইলাস্ট্রেশন দেওয়া আছে। এজিউম মানে ধরো, ইউজ ইউর জেসি ফেনি ক্রেডিট কার্ড পারচেজ clothing with sales price 300 on June 1, 2020. The entry recorded are as follows. ধরো যে জেসি ফেনি ক্রেডিট কার্ড টু পারচেজ ক্লথিং উইথ সেলস প্রাইস 300। তারা ক্রেডিট কার্ড দিয়ে ক্লথ মানে কাপড় বুঝাইছে, সেলস প্রাইস যেটার বিক্রয় মূল্য হলো $300 on June 1, 2020। দ্য এন্ট্রি রেকর্ডেড। তো ক্রেডিট কার্ড দিয়ে ক্রয়, তাহলে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ক্রেডিট কার্ডের টাকা কিন্তু সাথে সাথে দেয় না, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট হবে। ক্রেডিট কার্ড দিয়ে যদি দোকান থেকে আমরা যদি কিনি তাহলে যাবে তো হবে দেনাদার হিসাব ডেবিট আর সেলস রেভিনিউ ক্রেডিট। আর ক্রেডিট কার্ডের টাকা সাধারণত পরে পাওয়া যায়। এবার দেখো আমরা আরেকটা ইলাস্ট্রেশনে যাচ্ছি। assume that you owe 300 at the end of month, JCPenney charge 1.5%। ওই যে একটু আগে $300 সেল করলাম, ক্রেডিট কার্ডের জন্য কিন্তু টাকা আদায় করতে একটা চার্জ দেওয়া লাগে। তাহলে JCPenney চার্জ করছে 1.5%, $300 1.5% on the balance due. The adjusting entries of JCPenney makes records interest revenue. তাহলে $300 1.5% আর $4.5 আর এস ফলোস। তাহলে দেখো এবার কি হবে। জুন 30 তারিখে যাবে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু আমরা ওই ক্রেডিট কার্ডে যেহেতু টাকা পাই নাই, তো ওই অ্যাকাউন্ট রিসিভেবল তাকে যোগ করে দিব এত, আর সুদ হতে আয় হচ্ছে আমাদের $4.5। এখানে আরো অনেক কিছু আছে। এখানে এই যে কেস স্টাডি আছে, কেস স্টাডি খুব মজার, তোমরা চাইলে এটা পড়ে নিতে পারো। কেস স্টাডি যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় আসে না, এগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট ইউনিভার্সিটিতে এগুলো পড়ানো। যেমন অ্যানাটমি অফ ফ্রড, তো এটা তোমরা পড়ে নিতে পারো। পড়ে নিলে
অনেক কিছু শিখতে পারবে। রিকগনাইজিং অ্যাকাউন্ট রিসিভেবল। এবার রিকগনাইজিং অ্যাকাউন্ট রিসিভেবল অন মে 1 উইস্টন সোল্ড মার্চেন্ডাইজ সোল্ড 50,000। মেয়ের 1 তারিখে উইস্টন সেল করছে ব্যাটস ফর $50,000, 50,000, এবং টার্মস আছে 3/15, অর্থাৎ হলো 15 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে 3% বার্তা দিবে অন নেট 45, অথবা 45 দিনের মধ্যে টাকা দিয়ে দিতে হবে। নেট 45 মানে 45 দিনের মধ্যে দিতে হবে। অন মে 4 ব্যাটস রিটার্ন মার্চেন্ডাইজ উইথ সেলস প্রাইস 2,000, অর্থাৎ মেয়ের 1 তারিখে বিক্রি করছি আমরা 50,000, মে 4 তারিখে আমাদের কাছে রিটার্ন হলো $2,000। অন মে 16 উইলটন রিসিভ পেমেন্ট অন ব্যাটস ব্যালেন্স প্রিপেয়ার, অর্থাৎ এখানে 1 তারিখে বিক্রি করছি আমরা $50,000 এবং রিটার্ন আসছে আমাদের 4 তারিখে $2,000, এবং 16 মের 15 তারিখে কি আমরা 16 তারিখে কি আমরা তার ডিউ পেমেন্ট রিসিভ করছি। তাহলে সর্বপ্রথমে মেয়ের 1 তারিখে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, যেহেতু বাকিতে বিক্রি করছে, দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট হবে 50,000। এটা আমরা করলাম। তারপর মে 4 তারিখে আবার রিটার্ন আসছে, তাহলে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স ডেবিট $2,000 আর অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দিব। আর পেমেন্ট আমরা যেহেতু পেয়ে গেছি, তো আগে পেমেন্ট পাওয়ার সময় আমাদের হিসাব করতে হবে বারটা পাবে কিনা। যেমন 1 তারিখে বিক্রি করছি, 16 তারিখে আমাদের টাকা দিয়ে দিচ্ছে, তাহলে 16 থেকে 1 বাদ দিলে আর 15 দিন, তাহলে 15 দিনের মধ্যে সে টাকা দিয়ে দিচ্ছে, যেহেতু সে বারটা পাবে। তাহলে 50,000 থেকে 2,000 রিটার্ন দিয়ে দিচ্ছে, আর থাকে 48,000। 48,000-এর বারটা কত আসে আমাদের দেখতে হবে। 48,000-এর 3% বারটা হয় 1440, আর বাকি টাকা আমাদেরকে দিবে। আর বাকি সেলস ডিসকাউন্ট হবে 48,000-এর 0.03 মানে 3%, এত টাকা। তাহলে ক্যাশ পেয়েছি আমরা 46,560, এবং সেলস ডিসকাউন্ট আমাদের 1,440, আর অ্যাকাউন্ট রিসিভেবল আমরা 48,000 ক্রেডিট করে দিব। তো এইভাবে আমরা এই যে এই ইলাস্ট্রেশন গুলো, এগুলো অনেক সময় 4 নম্বরে এইরকম ধরনের অঙ্ক আসতে পারে। অনেক সময় অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এই সাধারণত 10 নম্বরের ম্যাথও অনেক পরীক্ষা আসছে। তো এইবার হলো ভ্যালুয়েশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তো ভ্যালুয়েশন এন্ড ডিসপোজিশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তো ভ্যালুইং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, যেমন অ্যাকাউন্ট রিসিভেবলকে সাধারণত কারেন্ট অ্যাসেট হিসাবে মূল্যায়ন করা হয়। কারেন্ট অ্যাসেট সাধারণত তোমরা জানো যে সকল অ্যাসেটের মূল্য ভ্যালু সাধারণত 1 বছরের মেয়াদ, অ্যাসেটের মেয়াদ সাধারণত 1 বছরের কম হয়, তাদেরকে বলা হয় কারেন্ট অ্যাসেট। বা যে সকল অ্যাসেটগুলো দ্রুত নগদ অর্থে রূপান্তর করা যায়, তাই এগুলো হলো কারেন্ট অ্যাসেটস। তো ভ্যালুয়েশন ক্যাশ রিলিজেবল ভ্যালু, অর্থাৎ কত টাকা রিলিজ হবে ওইটা আমাদের ভ্যালু করতে হবে। এখানে আনকালেক্টেবল অ্যাকাউন্টস অফ অ্যাকাউন্ট, আমরা বাকিতে বিক্রি করলে যে পুরো টাকা পাবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেলস অন অ্যাকাউন্ট রিস্ক পসিবিলিটি অফ নট বিং কালেক্টেড, অর্থাৎ আমরা সেল করার পর যে পরিমাণ টাকা আমাদের সাধারণত আদায় হওয়ার সম্ভাবনা নেই, এটাকে অনাদায় দেনা বা আনকালেক্টেবল অ্যাকাউন্টস বলা হয়। কোম্পানি রেকর্ডস ক্রেডিট লসেস, ব্যাড ডেটস এক্সপেন্স, এইগুলো সাধারণত ক্রেডিট লস হিসেবে ব্যাড ডেটস বা অনাদায় দেনা খরচ হিসেবে ট্রিট করে। এবার দেখো এই যে ব্যালেন্স শিটে কিভাবে করতে হয়। তো এর আগে একটা পয়েন্ট আছে, মেথডস অফ অ্যাকাউন্টিং ফর আনকালেক্টেবল অ্যাকাউন্টস। তো অনাদায়ী দেনার জন্য 2টা মেথড আছে। একটা হলো এই যে, যেমন দেখো এই যে ডাইরেক্ট রাইট অফ মেথড, সরাসরি একেবারে অবলোকন করা, থিওরিটিক্যালি আনডিজাইরেবল, এটা আসলে তত্ত্বীয়ভাবে এটা অপ্রত্যাশিত। ডাইরেক্ট একেবারে অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করে দেওয়া, এটা যেমন আমরা 9-10-এ জাবেদা পড়ছিলাম, অনাদায়ী পাওনা ধার্য করা হলো জাবেদা, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, বিবিধ দেনাদার হিসাব ক্রেডিট। তো ওরকম আর কি, একদম ডাইরেক্ট ক্রেডিট করে দেওয়া আর কোনো কিছু না করে, এটা ডাইরেক্ট মেথড বলা হয়। তো আমরা এগুলো ম্যাথের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আর অ্যালাউন্স মেথডটার মধ্যে একটু, অ্যালাউন্স মেথডটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অ্যালাউন্স মানে সঞ্চিতি। আমার ক্ষতি হবে, আমি আগে থেকে অ্যালাউন্স বা কিছু টাকা জমা রাখবো, আমি ধরেই নিব আমার কিছু টাকা আদায় হবে না। যখন আমার রেভিনিউ হবে, আমি রেভিনিউ থেকে কিছু একটা পরিমাণ টাকা সরিয়ে রাখলে যখন টাকাটা আদায় হবে না, তখন আমি এটা রিকভার করতে পারবো। রিকোয়ার্স বাই গ্যাপ,
আর এই অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট মেনটেন করার জন্য জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালে বাধ্যবাধকতা আছে। রিসিভেবল বেটার ম্যাচিং, এটা খুব অ্যালাউন্স করার ফলে, অ্যালাউন্স রাখার ফলে সব ভালোভাবে ম্যাচ করে বা প্রতিষ্ঠানের সাথে এটা ফিজিবল। অ্যান্ড রিসিভেবল স্টার্টেড ক্যাশ রিলাইজেবল ভ্যালু, রিসিভেবল ওই যে কত টাকা আদায় হয় একেবারে সব হিসাব করা হয় মেথডের মধ্যে। তাই এবার আমরা অঙ্কের দিকে যাইছি, যেমন ব্যালেন্স শিটে কিভাবে অ্যাকাউন্ট রিসিভেবল প্রদর্শন করা হয়। তোমরা আগে বাংলাতে দেখছো, যেমন কারেন্ট অ্যাসেট প্রথমে আসে ক্যাশ, নগদ। অ্যাকাউন্ট রিসিভেবল থেকে অ্যালাউন্স ফর ডাউটফুল, অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ দিয়ে বাকি টাকা বসিয়ে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট সেকশনে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা দেখাই। তো এখানে একটা ফরম্যাট দেওয়া আছে যে ব্যালেন্স শিটের, কিভাবে আমরা ব্যালেন্স শিটে আসলে অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা মানে লিখবো। এই যে যেমন এখানে দেখো আবার আরেকটা এখানে মেথড আছে, ওই যে অ্যাকাউন্ট রিসিভেবল লিখছে অনাদায়ী দেনা, এখানে যে আছে যে 25 বাদ না দিয়ে নেট, এরকম ভাবে অল্টারনেটিভ প্রেজেন্টেশন এইভাবেও লেখা যায়। তবে এখানে অবশ্যই কত ডলার অ্যালাউন্স বাদ দিয়েছি এটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। তো যে কোনো দুই মেথডের এক মেথড করলেই হবে। ভ্যালুইং অফ অ্যাকাউন্ট রিসিভেবল, যেমন জার্নাল এন্ট্রি ফর ক্রেডিট সেল 100। তো জার্নাল এন্ট্রি যদি আমরা ক্রেডিট সেলের জন্য আমরা জার্নাল এন্ট্রি করি, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট। তো এগুলো এই যে টি অ্যাকাউন্ট আছে, টি অ্যাকাউন্ট হলো খতিয়ান। খতিয়ান যেমন অ্যাকাউন্ট রিসিভেবল আগের ব্যালেন্স আছে 500, তো সেল করার ফলে আরো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হচ্ছে 100, তো ডেবিট দিকে তাহলে 600 ডেবিট ব্যালেন্স। টি অ্যাকাউন্ট কিভাবে করে, এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে টি অ্যাকাউন্টের খতিয়ান কিভাবে করে। আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টের আগে $25 ব্যালেন্স, আমার ব্যালেন্সটা যেহেতু দেখছো ওটা সেমই আছে, ওটা কোনো চেঞ্জ হয়নি। এখানে দেখো আরেকটা বলা আছে কালেক্টেড 333 অন অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে বাকি টাকা আমরা বাকিতে যে সেল করছিলাম এর মধ্যে $333 আদায় হয়েছে। তাহলে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো এগুলো আমরা খতিয়ানে যথারীতি পোস্টিং দিয়ে দিব। অ্যাডজাস্টমেন্ট অফ $15 এস্টিমেটেড ব্যাড ডেটস, অর্থাৎ সমন্বয়ের মধ্যে বলা আছে যে এস্টিমেট করছে যে $15 অনাদায়ী হবে। তো কি করতে হবে, যেমন ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তো এস্টিমেট করার জন্য যাবে তা কি হবে, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট অনাদায়ী পাওনা, এটা একটা লসের মতো $15, আর আমরা সঞ্চিতি হিসাবে রেখে দিব। আমরা এই যে যেহেতু সম্ভাবনা আছে এত ডলারের, তাহলে আমরা $15 আমরা অলরেডি সঞ্চিতি হিসাবে রেখে দিলাম। তো আমাদের ট্রিটমেন্ট শেষ, নিচে অলরেডি খতিয়ান আছে, খতিয়ান তোমরা দেখে নিবা। রাইট অফ অ্যান আনকালেক্টেবল অ্যাকাউন্ট অফ $10। এখন বলা আছে যে এই যে একটু আগে আমরা সঞ্চিতি রাখলাম, এখন বললো যে $10 অবলোকন করতে হবে। তো অবলোকন করতে হলে এখন একটু আগে সঞ্চিতি রাখছিলাম ক্রেডিট করে, এখন আমরা সঞ্চিতিকে ডেবিট করে দিব, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবলকে আমরা ক্রেডিট করে রাইট অফ করে দিব। এটা হলো রাইট অফ আনকালেক্টেবল অ্যাকাউন্টস। তো এর নিচে খতিয়ানের কিভাবে ট্রিটমেন্ট হবে তাতেও আছে। আবার এই যে পার্শিয়াল ব্যালেন্স শিট, এটা আমি আগেও একবার দেখিয়েছি। তো এবার আমরা এই যে অনাদায়ী দেনা সম্পর্কিত কিছু ইলাস্ট্রেশন আমরা আলোচনা করি। যেমন এখানে ইলাস্ট্রেশন আছে যে assume that the Orden company writes of M.E. Doran's 200 balance uncollectible December 12 Ordan entries। এই যে মানে তুমি ধরো যে অর্ডান কোম্পানি রাইটস লিখছে অফ এমি ডোরান 200 ব্যালেন্স, তাদের $200 ব্যালেন্স আনকালেক্টেবল মানে অনাদায়ী অন December 1। তো এন্ট্রি কি হবে, ডিসেম্বর 12 তারিখে হলে অনাদায়ী দেনা যদি $200 হয়ে যায় তাহলে কি হবে যাবে। তাহলে যদি ডাইরেক্ট মেথড হয় তাহলে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল আমরা ক্রেডিট করে দিব। এই তো কাজ শেষ। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, ক্রেডিট। থিওরিটিক্যালি আনডিজায়ারেবল, আমরা আগেই বলছিলাম যে আসলে ডাইরেক্ট মেথডটা আসলে কিরকম একটু ফিজিবল না অ্যাকাউন্টিং এর সাথে। এখানে আরো কিছু কথা আছে। অ্যালাউন্স মেথড নিয়ে এবার আলোচনা করি, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাউন্স মেথড অনেকেরই খটকা লাগে সাধারণত। তো তোমাদের মেইন এই বইতে অ্যালাউন্স মেথডটা সবচেয়ে সুন্দরভাবে এবং বাস্তবসম্মতভাবে দেওয়া আছে।
কাইসর বইটাতে। তো আমরা কাইসর বই থেকে আজকে আলোচনা করতেছি কোম্পানিজ এস্টিমেট আনকালেক্টেবল অ্যাকাউন্ট রিসিভেবল। প্রথমে 1 নম্বরে কোম্পানি একটা এস্টিমেট করবে যে কত টাকা অনাদায়ী হওয়ার সম্ভাবনা আছে। আর ডেবিট ডেবিট করবে কি ব্যাড ডেটস এক্সপেন্স আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। অর্থাৎ প্রথমেই একটা অ্যামাউন্ট এস্টিমেট করবে এবং এস্টিমেট করার পর এটাকে ট্রিটমেন্ট দিবে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এটাকে কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্টও আবার বলা হয়। তো কোম্পানিজ ডেবিট অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট অ্যান্ড ক্রেডিট অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ কোম্পানি যখন অনাদায়ী দেয় না, যখন নিশ্চিত হয়ে যায় যে কত ডলার হয়েছে, তখন তারা সঞ্চিতিটা ডেবিট করে দিবে আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিবে। এটা at time of specific accounts is written off as uncollectible। কিন্তু এরকম ভাবে করা হয়। যেমন এইবার আমরা উদাহরণের মধ্যে যাই। যেমন দেখো এখানে বলা আছে হ্যামশন ফার্নিচার হ্যাজ ক্রেডিট সেলস অফ $12 লাখ। হ্যামশন ফার্নিচারের ক্রেডিট সেলস আছে $12 লাখ। ইন 2020 সালে তাদের বাকিতে বিক্রি আছে 12 লাখ। Of this amount, a amount 2 lakhs receivable remains uncollectible। এই 12 লাখের মধ্যে 2 লাখ অনাদায়ী রয়ে গেছে ডিসেম্বর 31। দ্য ক্রেডিট ম্যানেজার এস্টিমেটস, ক্রেডিট ম্যানেজার যে ক্রেডিট ম্যানেজার আছে যে ধার বা অ্যাকাউন্ট রিসিভেবল যে ম্যানেজার আছে, তো ম্যানেজার এস্টিমেট করলো যে $12,000, $2 লাখ তো আমাদের বাকি রয়ে গেছে, এর মধ্যে $12,000 আদায় হওয়ার কোনো সম্ভাবনা নাই। The credit manager estimates 12,000 of this account receivable will be uncollectible। ক্রেডিট ম্যানেজার বা যে অ্যাকাউন্ট রিসিভেবল ম্যানেজার আছে সে এস্টিমেট করলো $12,000 অনাদায়ী হওয়ার সম্ভাবনা আছে। The adjusting entry to record estimated uncollectible are as follows। এস্টিমেট করছি যে $12,000, তো এটার জাবেদা তো আমরা এগুলো আগে বলে নিচ্ছি, তারপরে দেখো। তো জাবেদা হবে, এস্টিমেট করা জাবেদা হবে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। $12,000 আমরা এইভাবে জাবেদা করব। আর এই যে ব্যালেন্স শিটে আমরা এইভাবে দেখাবো। এবার আসি আমরা আরেকটা প্রবলেমে। দ্য ফাইন্যান্সিয়াল ভাইস প্রেসিডেন্ট অফ হ্যামশন ফার্নিচার অথরাইজড a right of 500 balance owed are। ফাইন্যান্সিয়াল ভাইস প্রেসিডেন্ট হ্যামশন ফার্নিচার অথরাইজ মানে অনুমোদন, রাইট অফ অবলোকন করা 500 ব্যালেন্স অফ আর। এইবার কিন্তু শিওর হয়ে গেছে যে $500 অনাদায়ী তারা করবে বা রাইট অফ করবে। অন March 1, 2021 সালের মার্চের 1 তারিখে $500 টু এন্ট্রি রেকর্ড রাইট অফ অ্যাজ ফলোস। তো কিভাবে আমরা এটা রেকর্ড করব? এখন যে আমরা অনাদায়ী হয়ে গেছে $500 নিশ্চিত হয়ে গেছি, তখন তাহলে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট আগে আমরা সঞ্চিত হিসাবে ক্রেডিট করছি, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিব। এই তো আবার আমরা আরেকটা প্রবলেম আলোচনা করতেছি, রিকভারি অফ আনকালেক্টেবল অ্যাকাউন্টস। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল অনেক সময় অনাদায়ী দেয় না হয়ে যায়, অনেক টাকা আমরা ধরে নিচ্ছি যে আর পাবো না, কিন্তু ওই টাকা যদি আবার রিকভার হয়, রিকভারি অফ আনকালেক্টেবল অ্যাকাউন্টস। অনাদায়ী দেয় না, যদি হঠাৎ করে যদি কেউ যদি দেয়, অনেক ক্ষেত্রে আদায় হয়। যেমন বাংলাদেশে অনেকে ধরো সৌদি আরব চলে গেছে 3-4 বছর, তো আর ওই টাকা না পাওয়ার সম্ভাবনা। হঠাৎ করে বাংলাদেশে আসার পর মনে হচ্ছে ও ভাই আপনি তো আমার কাছে $500 পাবেন, পরে হয়তো এরকম ভাবে দেয়। তো এরকম আর কি একটা টাকা অপ্রত্যাশিত ভাবে পাওয়া গেছে। তো পাওয়া গেছে, আমরা ধরেই নিচ্ছি পাবো না, কিন্তু তারপরেও এটা আদায় হয়েছে। যেমন এখানে বলা আছে অন July 1 RA ওয়ার pays 500 amount that হ্যামশন রিটার্ন অফ। ওই যে আগে $500 অলরেডি রিটার্ন করে ফেলছে, তো এর মধ্যে $500 অলরেডি আদায় হয়েছে। মেক সেন্স? তাহলে প্রথমে আমরা ওই অ্যাকাউন্ট রিসিভেবল যে রাইট অফ করছিলাম যে যাবে না, প্রথমে ওটা রিভার্স করে দিতে হবে যত ডলার আদায় হয়েছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আবার ডেবিট করতে হবে, আর অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে $500 চলে যাবে। চলে যাওয়ার পর তারপর আমরা ক্যাশ রিসিভ করতে পারবো। ক্যাশ ডেবিট $500, $500 আর অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল রিকভারি হলে প্রথমে আমরা
এই অনাদায়ী দেন আর যে জাবেদা আছে ওটাকে আমরা ওই পরিমাণ টাকা রিভার্স করে দিব, আর বা তারপর আমরা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করবো। তো এটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল রিকভারির একটা সিস্টেমস। এইবার এস্টিমেটেড দা এই যে একটা এখানে টেবিল আছে অ্যাকাউন্ট রিসিভেবল কিভাবে করে, অ্যাকাউন্ট রিসিভেবল টেবিল কিভাবে করে, এজিং শিডিউল বলা হয় এটাকে। যেমন দেখো এখানে বিভিন্ন কোম্পানি আছে, টি অ্যাডার্ট, আরসি, বিএ কার্ল, তারপরে ওয়েল্ড ডাইকার, তারপর টিও ইবেট, আদার্স, এগুলো দেওয়া আছে। তার কাছে আমরা কত পাবো, যেমন $600 পাবো, $300, এত ডলার। এখন নট নট ইয়েট ডিউ আছে কিনা এগুলা, তারপরে 1 থেকে 30 দিনের মধ্যে আদায় হবে $300, 61 থেকে 90 দিনে আদায় হবে $200, ওভার 90 ডেজ। এগুলো হলো ক্রেডিট পিরিয়ড, ততদিনের মধ্যে আদায় হবে। এরকম ভাবে আমরা টাকাগুলো আমরা হিসাব করতে পারি। যে যেমন টোটাল যোগ করে নিচে নামালাম, নিচে নামাই বলছে যে এস্টিমেটেড অফ 2%, এস্টিমেটেড পার্সেন্টেজ, এস্টিমেটেড মানে কত পার্সেন্ট আদায় হওয়ার সম্ভাবনা নাই। যেমন আদায় হওয়ার সম্ভাবনা নাই যে 2%, 4%, 10%, তারপরে যেগুলার সাধারণত যেগুলার মেয়াদ বেশি এগুলো আদায় হওয়ার সম্ভাবনা, যেমন ওভার 90 ডেজ আছে, তো এগুলোর আদায় হওয়ার সম্ভাবনা কম, যার কারণে এটা অনাদায় হওয়ার সম্ভাবনা 40%। 61 থেকে 90 দিন এগুলো অনাদায় হওয়ার সম্ভাবনা 20%। 31 থেকে 60 দিন যেগুলো, এগুলো অনাদায় হওয়ার সম্ভাবনা 10%। 1 থেকে 30 দিনের মধ্যে আছে এগুলার অনাদায় হওয়ার সম্ভাবনা 4%। আর যেগুলা ডিউ কম এগুলাতে সাধারণত 2%। তো এরকম এই যে টোটালটার উপরে 27,000 2% দিলে কত, 540 এস্টিমেটেড। এগুলো এরকম টোটাল যে আছে এর উপরে পার্সেন্টেজ দিয়ে আমরা একটা চার্ট আমরা করব। তো এখানে আরো কিছু আছে। তো illustration assume that unadjusted trial balance shows allowance for doubtful credit balance 528, prepare adjusting entry assuming 2228 uncollectible from the aging schedule। aging schedule যে টোটাল আমরা হিসাব করলাম যে এর মধ্যে এত ডলার আছে, তো এগুলো জাবেদা দিতে হবে, ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, তারপরে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। ওই যে আমরা একটু আগে যে শিডিউল করলাম, এই যে শিডিউল দেখো, শিডিউলের মধ্যে মোট হলো 2228 হলো টোটাল এস্টিমেট। এইখানে এই যে এটা হিসাব করছে 2000, তাদের অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টে ব্যালেন্স আছে 528, কিন্তু আমরা এস্টিমেট করলাম যে 2228 হতে পারে আমাদের অনাদায়ী। এস্টিমেটেড আনকালেক্টেবল রিসিভেবল এজিং শিডিউলস। তো আর তাহলে আমার $528 ব্যালেন্স আছে, তাহলে আমার লাগবে 2228 টাকা। তাহলে বাকি টাকা আমাদের সঞ্চিত হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। তারপরে এজিউম নাও দ্য আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স শোজ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস ডেবিট ব্যালেন্স 500। অ্যালাউন্স ফর সঞ্চিতিগুলো সাধারণত ক্রেডিট ব্যালেন্স হয়, এখানে কিন্তু ডেবিট ব্যালেন্স বলা আছে 500। প্রিপেয়ার অ্যাডজাস্টিং এন্ট্রিজ এত, যদি আমাদের এই ডাউটফুল অ্যাকাউন্টে যদি আমাদের আগের ব্যালেন্স যদি ডেবিট থাকতো, মানে ঘাটতি থাকতো 500, তাহলে আমার নতুন আমরা এস্টিমেট করলাম 2228, তাহলে আমাদের আগের 500 ঘাটতি আছে আর এখন আরো 2228, তাহলে মোট মিলে আমরা 2200 আর 500 2728 টাকা জাবেদা দিব, ডলারের জাবেদা দিব। ব্যাড ডেটস এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এখানে দেখো ব্রুলি কর্পোরেশন হ্যাজ বিজনেস 5 years, the unadjusted trial balance at the end of year shows account receivable 30,000। unadjusted trial balance তাদের account receivable balance আছে 30,000, sales revenue আছে 1,80,000, allowance for doubtful accounts debit balance আছে 2,000, সঞ্চিতির ডেবিট ব্যালেন্স আছে কত, 2000, তার মানে ঘাটতি আছে এখন। ব্রুল এস্টিমেটস ব্যাড ডেটস 10% অফ অ্যাকাউন্ট রিসিভেবল। ব্রুল এস্টিমেট করছে যে 10% অনাদায়ী হওয়ার সম্ভাবনা আছে। প্রিপেয়ার নেসেসারি জার্নাল এন্ট্রিজ অফ ডাউটফুল অ্যাকাউন্ট। তাহলে ব্যাড ডেটস এক্সপেন্স আছে কত, 5,000। 5,000 কিভাবে হয়েছে, 5,000 ব্যাড ডেটস অ্যাকাউন্টস, তাহলে 30,000 টাকা আছে অ্যাকাউন্ট রিসিভেবল। 30,000 এর 10% কত হয়, 3,000।
30,000-এর 10% 3,000, তাহলে আমার লাগবে 3,000 হলো চলতি বছর, আগের ঘাটতি আছে 2,000, মোট মিলে 5,000 যাবে। তো দিতে হবে ব্যাড ডেট সাসপেন্ড ডেবিট, অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। 30,000 এত প্লাস আগে 2,000 ডেবিট ব্যালেন্স আছে, যোগ দিয়ে 5,000 আমাদের করতে হবে। তো এই ডিসপোজিং অফ অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো আছে, আরো আরো কিছু আছে। এই যে ক্রেডিট কার্ডে সেল করলে। তো আজকে আর বেশি আর পড়াচ্ছি না, তো যতটুকু করছি তোমরা সবাই ভিডিওটা ভালোভাবে দেখে নিবা।